স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সুরভি আলম তরুণী। এবারে জানাবো খবরে বিস্তারিত। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এই স্লোগানে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপির 3টি অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের এই আয়োজনে ঢল নেমেছে নেতাকর্মীদের। সকাল থেকেই দলে দলে আসেন মিছিল নিয়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন এলাকায় বাড়ছে লোক সমাগম। নেতারা বলছেন, তরুণদের মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক অংশগ্রহণের অধিকার এখন সংকুচিত। সমাবেশের মাধ্যমে তারা সেই অধিকার আদায়ের পথে নিজেদের অবস্থান স্পষ্ট করছেন। এই আয়োজনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা আশা করি আগামীতে যদি ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, তরুণদের জন্য বিকল্প চিন্তা করবেন। তারুণ্য শক্তি, তারুণ্য আমাদের ভবিষ্যৎ। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তারুণ্য নেতৃত্বকে জাগিয়ে তোলা। আমাদের তরুণরা যাতে সামনে ভবিষ্যতে তাদের রাজনৈতিক অধিকারগুলো আদায় করে নিতে পারে, তারা যাতে তাদের রাজনৈতিক যে অধিকারগুলো আছে তাদের যে অধিকার, তাদের যে রাইট, তারা সেগুলো বুঝতে শিখুক। উচ্চ আদালতের রায়ে মৃত্যুদণ্ড থেকে খালাসের একদিন পর কারামুক্ত হলেন জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলাম। বুধবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আজহারুল ইসলামকে নিয়ে বের হন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পরে শাহবাগে বানানো শুভেচ্ছা মঞ্চে যান এটিএম আজহার। এ সময় তিনি কৃতজ্ঞতা জানান জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতার প্রতি। সব ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন এই জামায়াত নেতা। আর দেশবাসীকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের আমির। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল এটিএম আজহারুল ইসলামকে। সেই দায় থেকে মঙ্গলবার তাকে খালাস দেয় উচ্চ আদালত। আল্লাহর প্রতি বিশ্বাস, এটাই তো আমার অপরাধ ছিল, আর অপরাধ নাই। আমি তো আপনাদের কাছে দোয়া চাই যে অপরাধের কারণে ফাঁসির কাষ্ট থেকে আছে, আমি এর কাছে ফুলের মালা পাচ্ছি, রশি গলার সেদিকে ফুলের মালা পাচ্ছি। আমি যেন আজীবন সেই ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে, রক্তবিন্দু এক ফোঁটা থাকতে এই আন্দোলনে শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি। এদেশের 18 কোটি মুসলিম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে। আমরা এই মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে জুলাই আন্দোলনে আহত এবং চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতালের কর্মচারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। অবরুদ্ধ করা হয় ইনস্টিটিউটের পরিচালককে। এ ঘটনার জেরে ধর্মঘট করেছেন হাসপাতালটির চিকিৎসকরা। এতে সকাল থেকেই সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা এবং পুনর্বাসনের দাবিতে পরিচালককে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন অনেকে। কর্মচারীদের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটে। প্রতিবাদে সকাল থেকেই চিকিৎসকদের ধর্মঘট চলছে। এতে সেবা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন রোগী এবং তাদের স্বজনেরা। চট্টগ্রামের পাহাড়তলী থেকে তৃতীয় দফার সশস্ত্র সংগঠন কুকি চীনের 15,000 ইউনিফর্ম উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেলে পাহাড়তলী নূর ফ্যাশন গার্মেন্টে অভিযান চালিয়ে ইউনিফর্মগুলো উদ্ধার করা হয়। আটক করা হয় কারখানা মালিক মতিউর রহমানকে। এ নিয়ে 3 দফায় 47,085টি ইউনিফর্ম উদ্ধার করা হলো। এর আগে চট্টগ্রামের নয়াহাট এলাকায় রিংভো অ্যাপারেলস পোশাক কারখানা থেকে কেএনএফের 20,300টি ইউনিফর্ম জব্দ করা হয়। এছাড়া সোমবার গভীর রাত থেকে নয়াহাটের আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে 11,700 পোশাক জব্দ করা হয়। সম্প্রতি ডিবিসি নিউজের সংবাদ সম্প্রচারের পর নড়ে চড়ে বসে প্রশাসন। বান্দরবানে 2022 সাল থেকে সশস্ত্র সংগ্রাম শুরু করে কেএনএফ। মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির কাছ থেকে অস্ত্র কিনে পাহাড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাত, চাঁদাবাজি, অপহরণ করে মুক্তিপণ আদায় ও জঙ্গি প্রশিক্ষণের আস্তানা ভাড়া দেওয়ার অভিযোগ আছে সংগঠনটির বিরুদ্ধে। দেড় মাস আগে কন্ট্রাক্ট করার পর আমরা কাজটা করতেছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি আমাদের থেকে ওরা মাল নিতেছে না। আমরা মাল বানাইলাম, কিন্তু ওরা আমাদের থেকে কাজ নিতেছে না এবং আমাদের কোনো টাকাও দিতেছে না। টোটাল অর্ডারটা ছিল অনেক বেশি দিবে, ওরা আমার বলছে 20-22 হাজার পিস দিবে, কিন্তু এখানে আলটিমেটলি আমরা 15 থেকে 15,500। আসলে এখন কত অ্যাকচুয়াল, যেহেতু মাল কমপ্লিট করতে পারি না সেহেতু পুরোটা গুনতে পারি নাই।
দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ করা হবে না বলে মন্তব্য করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। একই সঙ্গে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর নতুন অফিসারদের প্রস্তুত থাকতে বলেছেন তিনি। সকালে চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৮৮তম BMA দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি BMA প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে 24 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার তাকে অভ্যর্থনা জানান। পরে বিমান বাহিনী প্রধান বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশন প্রাপ্ত অফিসারদের উপর ন্যস্ত হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব। সেই সাথে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর নতুন অফিসারদের সবসময় প্রস্তুত থাকারও নির্দেশ দেন তিনি। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী সহ আমাদের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের প্রচেষ্টার অংশ হিসাবে বিভিন্ন ইন্ডিজিনাস ক্যাপাসিটি বিল্ডিং এর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রকম আপোষ করা হবে না। তরুণ ভোটারদের কাছে টানার লক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে চলছে বিএনপির 3টি অঙ্গ সংগঠনের তারুণ্যের সমাবেশ। সেখানকার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, তারুণ্যের সমাবেশে এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন, আর এই আয়োজনে কখন যুক্ত হতে পারেন তারেক রহমান? যেটি বলতে চাই সেটি হচ্ছে যে এই যে বিএনপির 3 সহযোগী সংগঠনের যে এই যে তারুণ্যের সমাবেশ, তাতে করে একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে এই নয়াপল্টন এলাকা। যদি বলি নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত, অর্থাৎ একেবারেই জনসমুদ্র। আর এই যে তারুণ্যের সমাবেশ আজকে, সেই সমাবেশের যে আনুষ্ঠানিক শুরু, সেই শুরুটি এখন পর্যন্ত হয়নি। মঞ্চে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এরই মধ্যে কেন্দ্রীয় যে নেতারা আছেন তারা উপস্থিত হয়েছেন। একটু বলে রাখি যে এই যে বিএনপির যে মাস জুড়ে যে তারুণ্যের সমাবেশ এবং সেমিনার, তাতে করে চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ার পরে ঢাকায় আজকে, এর মধ্য দিয়েই কিন্তু আজকের এই তারুণ্যের সমাবেশ শেষ হচ্ছে। তো সেই জায়গা থেকে আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর সেই সঙ্গে বিএনপির যে স্থায়ী কমিটির যে সদস্য আছে, অর্থাৎ কেন্দ্রীয় নেতা যারা আছে, তারাও এই সমাবেশে উপস্থিত থাকবেন। আমরা বিগত যে সেমিনার এবং সমাবেশগুলো আমরা দেখেছি, তাতে করে সেখানে তারুণ্যদীপ্ত এবং তারুণ্যের যে রাজনীতি, অর্থাৎ তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে বিভিন্ন বার্তা, সেই বার্তাগুলো কিন্তু যথারীতি ছিল। আজকেও এই সমাবেশ থেকে এই প্রাসঙ্গিক, অর্থাৎ তারুণ্যের যে রাজনৈতিক অধিকার, সেই বিষয়গুলো যেমন থাকবে, ঠিক তেমনিভাবে আমাদের কাছে তথ্য আছে এই সমাবেশ থেকে যে নির্বাচন, বিএনপি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার যে দাবি সরকারের প্রতি করে আসছে, তারও একটি বিষয় বার্তা জনাব তারেক রহমানের কাছ থেকে আজকের এই সমাবেশ থেকে একটি সুনির্দিষ্ট বার্তা আসবে, এমন একটা তথ্য কিন্তু আমাদের মাঝে আছে। তো সব মিলিয়ে যদি বলি, তাহলে বলতে হবে আজকের এই যে ঢাকায় যে তারুণ্যের সমাবেশ, সেটি কিন্তু ঢাকা সহ আশপাশের যে জেলা আছে, সেই সঙ্গে সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর থেকেও কিন্তু বিপুল সমাগম আজকের এই সমাবেশে হয়েছে। অর্থাৎ রাজনীতিতে তারুণ্যের যে বোধ, সেই বোধটি জাগ্রত করার পাশাপাশি যে সমসাময়িক যে রাজনৈতিক প্রসঙ্গ আছে, রাজনৈতিক যে একটি চলছে, সেখান থেকে কিভাবে উত্তরণ হওয়া যায়, রাজনীতির যে কৌশলের মধ্য দিয়ে রাজনীতি যে এগিয়ে যাওয়া বিএনপি, তেমনই একটি শোডাউনের মধ্য দিয়ে একটি বার্তা আজকের এই তারুণ্যের সমাবেশ থেকে আসবে, এমনটা কিন্তু আমাদের কাছে তথ্য আছে। তো সব মিলিয়ে বলতে গেলে শুরু আমরা বলতে পারি যে অল্প কিছুক্ষণের মধ্যেই এই যে তারুণ্যের সমাবেশ আনুষ্ঠানিক যে শুরু, সেটি হবে। তখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখবেন এবং তারপরেই হয়তো আপনার মাধ্যমে আরও বিস্তারিত জানাতে পারবো। আনোয়ার, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। এবার যুক্তরাষ্ট্রের কঠোর নজরদারিতে পড়তে যাচ্ছে সেখানে পড়াশোনায় আগ্রহীরা। শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির ভিসার সাক্ষাৎকারের শিডিউল দেওয়া স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাইয়ের প্রক্রিয়া চালুর প্রস্তুতি অংশ হিসেবে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানাচ্ছে মার্কিন গণমাধ্যম। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো শিক্ষার্থী বা এক্সচেঞ্জ ভিজিটর ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা যাবে না বলে মঙ্গলবার এক বিবৃতিতে এই নির্দেশনা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। বর্তমান কার্যক্রম এবং যাচাই প্রক্রিয়া পর্যালোচনা করা হচ্ছে বলে জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
খেলার প্রসঙ্গ, মিরপুরে ঘটল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। বাংলাদেশ সাউথ আফ্রিকা ইমার্জিং টেস্টে হয়েছে হাতাহাতি ধাক্কাধাক্কি। বাংলাদেশের রিপন মণ্ডল আর সাউথ আফ্রিকার এন্টুলির মধ্যে ঘটে এমন লজ্জাজনক ঘটনা। ভিডিওতে দেখা যায় রিপনের দিকে তেড়ে গিয়ে ধাক্কা দেন এন্টুলি। শুধু তাই নয়, রিপনের হেলমেট ধরেও টানা হেঁচড়া করেন এই সাউথ আফ্রিকান ক্রিকেটার। ফুটবল মাঠে এমন দৃশ্য অহরহরই দেখা যায়, তবে জেন্টলসম্যান গেমে তা নজিরবিহীন ঘটনা। এক কথায় বলতে গেলে সব সীমানা অতিক্রম করেছেন সাউথ আফ্রিকা এমার্জিং দলের স্পিনার এন্টুলি। ঘটনার সূত্রপাত বাংলাদেশ ইনিংসের ১০৫তম ওভারে ৪৮ বলে ১২ রান তখন রিপনের ব্যাটে। এরপরই ডাউন দ্য উইকেট এসে এন্টুলির বলে স্ট্রেইটে ছক্কা হাঁকান রিপন। ছক্কা হজম করতেই যেন মেজাজ হারিয়ে ফেলেন এন্টুলি। দুই ব্যাটার যখন ক্রিজের মাঝে, তখন কিছু একটা বলতে বলতে এগিয়ে আসেন রিপনের দিকে। উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যেই ধাক্কা দেন এই স্পিনার। আম্পায়ারকে সামনে রেখেই তার হেলমেট নিয়ে করলেন টানা হেঁচড়া, তাও আবার একবার নয়, দুইবার। অনফিল্ডের দুই আম্পায়ার ও ক্রিকেটাররা দুজনকে আলাদা করার পরও মেজাজ ঠান্ডা করতে পারছিলেন না এন্টুলি। এক হাত উঁচিয়ে কিছু একটা ক্রমাগত বলতে থাকেন রিপনকে। সব ঠিক হবার পরও ওই ওভারেই আরও একবার পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেন এন্টুলি। বল ধরে তা থ্রো করেন রিপনের দিকে, যদিও তাতে ক্ষিপ্ত হননি রিপন। ব্যাটে লেগে বল চলে যায় সীমানায়। ক্রিকেটে উত্তেজনাপূর্ণ ঘটনা খুব একটা দেখা যায় না, হলেও সেটা প্রায়ই কথার লড়াইয়ে সীমাবদ্ধ থাকে। তবে এমনভাবে গায়ে হাত তোলা বরাবরই অপ্রত্যাশিত ও লজ্জাজনক। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।